Jimmy Valentine, written by O. Henry। এই টেক্সটটা ক্লাস 11 সেমিস্টার 2 তে রয়েছে। আমরা লং কোয়েশ্চেন এবং এসএকিউর জন্য এই সিলেবাসে জিমি ভ্যালেন্টাইন পড়ব। কিন্তু এই ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের বলে রাখি, অলরেডি অনেকগুলো টেক্সটের লেসন আমরা দিয়েছি আমার এই চ্যানেলে। তোমরা যদি এখনো সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যাই হোক, যে বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে বলছি সেটা হলো জিমি ভ্যালেন্টাইন। যে গল্পটা আমাদের টাইটেলটাতে বলা হয়েছে জিমি ভ্যালেন্টাইন, তোমাদের জন্য বলে রাখি যে সেই গল্পটার অরিজিনাল টাইটেল জিমি ভ্যালেন্টাইন নয়। এই গল্পের অরিজিনাল টাইটেল হলো এ রিট্রিভড রিফরমেশন। এ রিট্রিভড রিফরমেশন, রিটেন বাই ও হেনরি। আবার এই যে ওয়ার্ডটা আমরা বলছি, যিনি লিখেছেন তিনি হচ্ছেন ও হেনরি। ইনি ও হেনরি পেন নেম অর্থাৎ ছদ্ম নামে লিখেছেন। তাহলে তার অরিজিনাল নাম কি? অরিজিনাল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। সো Jimmy Valentine, original title A Retrieved Reformation, written by O. Henry, original name William Sidney Porter। এখন এই পুরো টেক্সটটা আমরা এক ক্লাসে করব না, তোমাদের জন্য সম্পূর্ণভাবে ওয়ার্ড মিনিং এর সঙ্গে ভালোভাবে লাইন বাই লাইন তোমাদেরকে বোঝাবো। কিন্তু সেই বোঝাবো তিনটে ক্লাস করব, তিনটে ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো। খুব ছোট ছোট করে পার্ট করে নিয়েছি, তিনটি পার্টে করলে তোমরাও বোর হবে না এবং তোমাদেরও যথেষ্ট ইন্টারেস্ট থাকবে। সুতরাং চলো আমরা জিমি ভ্যালেন্টাইন টেক্সটটা ভালোভাবে বুঝে নিই, পড়ে নিই এবং লং কোয়েশ্চেন্স এবং এসএকিউতে যাতে আমাদের কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থাটা করে নিই। So welcome to English Edition channel, and today's class is on Jimmy Valentine, written by O. Henry, class 11 semester 2 syllabus। যেটা দিয়ে আমি ক্লাসটা শুরু করেছিলাম সেটা হলো যে এই যে গল্প জিমি ভ্যালেন্টাইন এর অরিজিনাল টাইটেল কি, অর্থাৎ মূল বা প্রধান যে টাইটেল যেটা ও হেনরি লিখেছিলেন, মানে উইলিয়াম সিডনি পোর্টার লিখেছিলেন, সেই গল্পের নাম হলো এ রিট্রিভড রিফরমেশন এবং এটা বাই আমেরিকান রাইটার। তাহলে আমি বলবো যে ও হেনরি মানে উইলিয়াম সিডনি পোর্টার একজন আমেরিকান রাইটার ছিলেন। তোমাদের বিশেষভাবে যেটা লক্ষ্য করা উচিত বা বিশেষভাবে যেটা জানা উচিত যে ও হেনরির এই স্টোরিটা কবে পাবলিশড হয়েছিল। পাবলিশড হয়েছিল 1903 তে। সর্বপ্রথম 1903 সালে এ রিট্রিভড রিফরমেশন ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য কসমোপলিটন ম্যাগাজিন। দেখো লেখা আছে দ্য কসমোপলিটন ম্যাগাজিন। কসমোপলিটন ম্যাগাজিনে সর্বপ্রথম 1903 সালে এটা পাবলিশড হয়েছে, কিন্তু পরবর্তীকালে 1909 সালে 1909 রোডস অফ ডেস্টিনিতে, অর্থাৎ এটাও একটা স্টোরি, শর্ট স্টোরি অ্যান্থোলজি, সেটাতে এটা পাবলিশড হয়। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এই গল্পের মধ্যে একজন চোরকে দেখতে পাবো, একজন বার্গলারকে দেখতে পাবো। বার্গলার মানে হচ্ছে চোর বা থিপ। এখন তিনি জীবনে মানে যে ডেভেলপমেন্টটা তার হচ্ছে এই গল্পের মধ্যে তার চরিত্রের যে পরিবর্তন হচ্ছে, সেই চরিত্রটার সঙ্গে আমি কিছুটা লিঙ্ক করতে পারি রাইটার ও হেনরির সাথে। কারণ ও হেনরি মানে উইলিয়াম সিডনি পোর্টার জীবনের একটা সময়ে তিনি জেলে ছিলেন এবং হি হ্যাড দ্য ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য জেল। তার জেলের প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল। ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলতে আমি বলতে চাইছি প্রত্যক্ষ অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতাটা তার এই গল্পটাকে যথেষ্ট মহিমান্বিত করেছে, যথেষ্ট আমাদের কাছে অ্যাপিলিং করে তুলেছে। অ্যান্ড ইট ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য বেস্ট শর্ট স্টোরিজ অফ ও হেনরি। ও হেনরির যতগুলো শর্ট স্টোরি আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শর্ট স্টোরিটা। তোমরা পড়লেই বুঝতে পারবে। তোমরা যখন লাইন বাই লাইন পড়ে যখন গল্পের শেষে যাবে না,
তখন তোমাদের একটা দারুণ অনুভূতি হবে এবং মনে হবে যে একটা খুব ভালো গল্প যেন ক্লাস 11-এর এই সিলেবাসটা আমাকে গিফট করেছে, আমাকে যেন একটা নতুন গল্প উপহার দিয়েছে। ওকে, যাই হোক, আমি আশ্বস্ত করছি এই গল্পটা আমার ক্লাসটা করার পরে এই গল্পটা সম্পর্কে তোমাদের কোনো সন্দেহ, কোনো মানে অসুবিধা, কোনো প্রবলেম, কোনো সমস্যা এগুলো থাকবে না। আরেকটা বিষয়ে আসি, সেটা হচ্ছে যে এটা একটা পপুলার এক্সাম্পল অফ শর্ট স্টোরি উইথ ওপেন এন্ডিং। এখন একটা কথা বলে রাখি, শর্ট স্টোরির মধ্যে কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে। শর্ট স্টোরির মধ্যে বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো সাডেন অর অ্যাব্রাপ্ট বিগিনিং। অ্যাব্রাপ্ট মানে হচ্ছে সাডেন, হঠাৎ হঠাৎ করে শুরু হয়ে যাও। আমরা দেখবো গল্পটা হঠাৎ করে শুরু হয়ে গেছে, ক্যারেক্টারস আর নট ইন্ট্রোডিউস ফার্স্ট সেপারেটলি আলাদা করে ক্যারেক্টারগুলোকে, চরিত্রগুলোকে তোমার কাছে কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট চরিত্রের ইন্ট্রোডাকশন করবে না, কারণ শর্ট স্টোরির একটা লেন্থটা অল্প হয়। সেই অল্প লেন্থের মধ্যে একটা সাডেন বিগিনিং দিয়ে শর্ট স্টোরিটা শুরু হয়। আর সবচেয়ে বড় কথা, এমন একটা জায়গায় গল্পটা শেষ হয় যে জায়গায় দাঁড়িয়ে তোমার মনে হবে না গল্পটা আরো নিশ্চয়ই কিছুটা আছে। এবং এই যে আমার মধ্যে ফিলিংস তৈরি হয় যে গল্পটা এখানে শেষ হয়ে গেল, আরো কিছু থাকা উচিত ছিল বা আরো কিছু আছে, এরকম আমার মনে হতে পারে। যখন এটা মনে হবে তখন আমাকে মনে রাখতে হবে যে এর মধ্যে কি রয়েছে, ওপেন এন্ডিং আছে। এই ওপেন এন্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। that the story will end in a certain point, একটা নির্দিষ্ট পয়েন্টে গল্পটা শুরু হবে when there will be enough scope for you to end it according to you, তোমার নিজের মতন, according to your own, নিজের মতন করে তুমি এটাকে গল্পটা শেষ করো। the story ends here, গল্পটা এখানে একটা সাডেন শক, হঠাৎ একটা শক দিয়ে গল্পটা শেষ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি ওপেন এন্ডিং। এবার এর পরের বিষয় যেটা, সেটা হচ্ছে যে গল্পের ভেতরে একটা ক্লাইম্যাক্স থাকে। ক্লাইম্যাক্স মানে হচ্ছে টার্নিং পয়েন্ট অফ দ্য স্টোরি। গল্পের একটা টার্নিং পয়েন্ট থাকে, একটা হঠাৎ করে পরিবর্তন হয়, সেই টার্নিং পয়েন্টটাকে আমরা বলি ক্লাইম্যাক্স। আর ক্লাইম্যাক্স ছাড়াও এই গল্পের মধ্যে যেটা উল্লেখযোগ্যভাবে থাকে সেটা হচ্ছে যে কমপ্লেক্স ডিকশন। কমপ্লেক্স মানে জটিল, ডিকশন মানে হচ্ছে শব্দ ভান্ডার। জটিল শব্দ ভান্ডারের ব্যবহার কিন্তু আমরা শর্ট স্টোরির মধ্যে দেখে থাকি, প্রায়ই দেখে থাকি। যাই হোক, আমরা শর্ট স্টোরির এই বৈশিষ্ট্যগুলো জানলাম। আরো বৈশিষ্ট্য থাকে যেগুলো আমরা এখানে ডিসকাশনে যাব না, কারণ আমরা সেই কোয়ালিটিগুলো এখানে পাবো না। তার মধ্যে যেমন একটা ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ, আরেকটা হলো ইউনিটি অফ অ্যাকশন। ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব না, কারণ এই গল্পটা কিন্তু অনেক পাস্ট, মানে অনেকগুলো পাস্ট প্রেজেন্ট এভাবে অনেকটা গেছে। মানে যে গল্পের মধ্যে আমরা দেখতে পাবো যে গল্পের টাইম স্প্যানটাকে ঠিক করা নেই, ইউনিটি অফ টাইম নেই, ইউনিটি অফ প্লেসও নেই, জায়গার পরিবর্তন হচ্ছে, এক জায়গায় ঘটনাটা ঘটছে না। এবং ইউনিটি অফ অ্যাকশন মানে ঘটনাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে একে অপরের সঙ্গে রিলেটেড, ঠিক আছে, কিন্তু একটা ঘটনাই শেষ পর্যন্ত গেছে, এটা আমরা বলতে পারি যে এই গল্পে একটাই ঘটনা প্রথম থেকে শুরু হয়। ইউনিটি অফ অ্যাকশনটা এখানে আছে বলে আমরা বলতে পারি। ওকে, কিন্তু আরেকটা বিষয় যেটা ইন্ট্রোডাকশনে আমরা লাস্ট পয়েন্ট দিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এই গল্পটাতে যে ন্যারেটিভ, মানে যিনি বর্ণনা করছেন এই গল্পটা, সেটার উপরে ডিপেন্ড করে আমরা বলবো যে এখানে থার্ড পার্সন ন্যারেটিভ আছে। থার্ড পার্সন ন্যারেটিভ মানে এখানে যিনি গল্পটা বর্ণনা করছেন, হি অর সি ইজ নট ইন দ্য স্টোরি, তিনি গল্পের চরিত্র হিসাবে গল্পের মধ্যে নেই। সি ইজ দ্য থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তি হিসাবে ডেসক্রিপশন করছেন, and that is very important. ওকে, সুতরাং চলো লাইন বাই লাইন আমরা গল্পটা পড়ি এবং ইন্টারেস্টিং এই স্টোরিটা বুঝে নিই। কিন্তু সেই বুঝে নেওয়ার উপরে আরো একটা কথা আমার মনে পড়লো যেটা তোমাদের জানা দরকার, যেটা আমি একটু আগে বলছিলাম, রিট্রিভ রিফরমেশন, যেটা আমাদের স্টোরি মানে আমাদের টেক্সটে ক্লাস 11-এর সিলেবাসে জিমি ভ্যালেন্টাইন হিসেবে দেওয়া হয়েছে। এখন এটা বিভিন্ন সিনেমাতেও এটা আমরা দেখতে পাই। সেই সিনেমার নাম হচ্ছে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন, পরবর্তীকালে সিনেমার মাধ্যমেও প্রেজেন্ট করা হয়েছিল। ওকে ওকে, চলো দেরি করব না, আমরা লাইন বাই লাইন সেন্টেন্সগুলো দেখে নিই এবং গল্পটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। কারণ এই গল্পটা যদি আমি ভালোভাবে মনে রাখতে পারি আর লাইন বাই লাইন যদি বুঝে নিই, লং কোয়েশ্চেন বা এসএকিউ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সো লেটস স্টার্ট দ্য ক্লাস, লেটস স্টার্ট দ্য অ্যানালিসিস অর দ্য মিনিং অফ জিমি ভ্যালেন্টাইন লাইন বাই লাইন।
A guard came to the prison shoe shop where Jimmy Valentine was assiduously stitching uppers. দেখো প্রথমেই বলেছে এ গার্ড মানে একজন গার্ড, আমরা গার্ড জানি রক্ষী, তাই তো, একজন রক্ষী তিনি এসেছিলেন টু দ্য প্রিজন শু শপ। প্রিজন শু শপ মানে কি? এখন আমরা সুশোভ মানে বলতে কি বুঝি? সুশোভ মানে আমরা বলতে জুতোর দোকান, তাই না? তাহলে প্রিজন মানে হচ্ছে একটা জেল, যেটা আমরা জেলখানা বলি। জেলখানাতে সুশোভ থাকবে কোথায়? জুতোর দোকান কোথায় থাকবে? আসলে জেলখানাতে যারা জেল খাটছে অর্থাৎ যারা কয়েদি, তাদেরকে বিভিন্ন কাজে নিযুক্ত করা হয় এবং সেই কাজের মধ্যে একটা হচ্ছে নতুন জুতো, সেগুলোকে সেলাই করে জুতো তৈরির একটা কারখানা করা হয় এবং সেইটাকেই এখানে মানে সুশোভ বলা হয়েছে। এবং যেটা জেলের ভেতরে সেই সুশোভ জুতো দোকানে সে কি করছে? জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি মিনস হার্ড ওয়ার্কিংলি, দেখো ডিলিজেন্টলি অর কেয়ারফুলি, খুব মনোযোগ সহকারে। অ্যাসিডুয়াসলি মানে হচ্ছে খুব মনোযোগ সহকারে, হার্ড ওয়ার্কিংলি খুব কঠোর পরিশ্রমের সঙ্গে। স্টিচিং আপার্স, স্টিচিং মানে হচ্ছে সেলাই করা, আর আপার্স মানে হচ্ছে আপার পার্ট অফ দ্য শুজ, জুতোর যে উপরের অংশটা। জুতোর উপরের অংশটা মানে একটা জুতো সেলাই করছে, নতুন জুতো সেলাই করে রেডি করছে, নিচের সোলটা বাদ দিয়ে উপরের যে অংশটা, সেই অংশটা সে কি করছে? আপার্স বলতে আপার পার্ট অফ দ্য শুজ, জুতোর উপরে অংশটা সেলাই করছে। আমরা গল্পের শুরুতেই জিমি ভ্যালেন্টাইনকে পেয়ে গেলাম। জিমি ভ্যালেন্টাইন কি করছে? প্রিজন শু শপে মানে যেটা জেলের ভেতরে যে শু শপ আছে সেই শু শপে কি করছে? অ্যাসিডুয়াসলি মানে হার্ড ওয়ার্কিংলি, খুব ডেলিজেন্টলি, খুব কেয়ারফুলি, মনোযোগ সহকারে সে জুতোর উপরের অংশটা স্টিচ করছিল, সেলাই করছিল। অ্যান্ড তাহলে কে এসছে? গার্ড এসছে, তাই তো। গার্ড এসেছিল জিমি ভ্যালেন্টাইনের কাছে যে জুতো সেলাই করছিল। and escorted him to the front office, এবং তাকে escorted him মানে হচ্ছে took him to the front office. front office মানে সামনের অফিসে, সামনের অফিসে তাকে ডেকে নিয়ে গিয়েছিল, escort করে নিয়ে গিয়েছিল। there সেখানে the warden handed Jimmy his pardon, এখানে দেখো একটা ফ্রেজ আছে পার্টিকুলারলি যেটা বলা আছে his pardon। his pardon, pardon মানে কি? pardon মানে ক্ষমা, his pardon মানে তার ক্ষমা। তার ক্ষমা মানে বলতে চাইছে যে জিমি ভ্যালেন্টাইন যে একজন জেলে কয়েদি হিসাবে তিনি যখন জেল খাটছেন তখন তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে। এবং এখানে হিজ পার্ডন বলতে বোঝাচ্ছে লেটার অফ পার্ডন, অর্থাৎ ক্ষমার চিঠি। গভর্নর তাকে ক্ষমা করছেন এবং তার যে জেলে থাকার যে সময়সীমা সেটাকে কমিয়ে দিচ্ছেন। পার্ডন বলতে রিডাকশন অফ দ্য টাইম স্প্যান অফ দ্য জেল, জেলের যে টাইম স্প্যান বা তার যে পানিশমেন্ট, সেই পানিশমেন্টটাকে রিডিউস করে দেওয়া হচ্ছে, কমিয়ে দেওয়া হচ্ছে। সো দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, ওয়ার্ডেন কি করলো? তাকে তার পার্ডন, লেটার অফ পার্ডন, ক্ষমার চিঠিটা তাকে ধরিয়ে দিল। হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং, যেটা সেই দিন সাইন করেছিল দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর। গভর্নর বলতে যিনি, দেখো আমাদের এটা আমি বলেইছিলাম যে যিনি লিখছেন ও হেনরি, তিনি একজন আমেরিকান রাইটার। তার লেখার মধ্যে কোথাকার প্রভাব থাকবে? আমেরিকান ইনফ্লুয়েন্স থাকবে। আমরা দেখব যে আমেরিকাতে যে স্ট্রাকচার, আমাদের যেমন আমাদের কি থাকে, মুখ্যমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, তার নিচে আমরা পঞ্চায়েতের প্রধান পাচ্ছি, আমরা জেলা পরিষদের সভাপতি পাচ্ছি, এরকম সভাধিপতি পাচ্ছি, এরকম বিভিন্ন পোস্ট থাকে। সেই পোস্টগুলোর একটা পোস্ট হচ্ছে গভর্নর, কারণ গভর্নর একটা শহরের যিনি কন্ট্রোল করেন, সম্পূর্ণ পরিচালনা করছেন, তাই তো, তিনি সেখানকার শাসনকর্তা। গভর্নর কি করছেন? তাহলে গভর্নর তাকে সেই দিন সকালবেলায় কি করেছেন? হুইচ হ্যাড বিন সাইন্ড, যেটা সিগনেচার করেছেন, সাইন করেছেন, সই করেছেন। সুতরাং তাকে তার সেই ক্ষমার চিঠিটা যেটা সেই দিনেই সই করেছিল গভর্নর, সেটা তাকে দিয়েছিল। নাও জিমি, ধরো একজন জেলবন্দি, সেই জেলবন্দিকে যদি তাকে ক্ষমার চিঠি দেওয়া হয় যে তোমাকে আর কালকে ছেড়ে দেওয়া হবে, তোমার আরো 5 বছর আছে, তোমাকে 5 বছর কমিয়ে দেওয়া হলো, তোমাকে কালকেই ছেড়ে দেওয়া হবে, সে কি অনুভব করবে?
সে যথেষ্ট আশ্চর্য অনুভব করবে, সে যথেষ্ট উচ্ছ্বসিত হয়ে উঠবে, সে আনন্দিত হয়ে উঠবে, হবে না? কিন্তু জিমির এক্সপ্রেশনটা দেখো, বলছে জিমি টুক ইট ইন এ টায়ার কাইন্ড অফ ওয়ে। জিমি এটাকে টায়ার কাইন্ড অফ ওয়ে, মানে ক্লান্ত ভাবে নিল, ক্লান্ত ভাবে, মানে স্বাভাবিক যেমন ক্লান্ত হয়ে গেছে এরকম দেখতে দেখতে, সেভাবে সে এটাকে নিল। কোনটাকে নিল? ওই লেটার অফ পার্ডনটাকে, ক্ষমা চিঠিটাকে নিল ক্লান্ত ভাবে, যেমন অনিচ্ছার সহকারে নিচ্ছে আর কি। He had served nearly 10 months of a 4-year sentence. 4 বছরের মধ্যে তার কত গেছে? 4 বছরের মধ্যে সে 10 months, অর্থাৎ তার সেন্টেন্স, তার পানিশমেন্টটা ছিল কত? 4 বছরে, আর সে কাটিয়েছে কত? 10 months, 10 মাস কাটিয়েছে। 4 বছরের মধ্যে 10 মাস সে জেলে রয়েছে এখন, এখানে যেখানে সে প্রিজন হিসেবে কাজ করছে, জেলে আছে। And he had expected, সে আশা করেছিল, she had expected to stay only about 3 months, আর সে আশা করেছিল যে সে এখানে 3 মাস থাকবে। সে আশা করেছিল 3 মাস থাকবে। কত মাস থেকে গেছে? 10 মাস থেকে গেছে, তাই না? কত বছরের তার পানিশমেন্ট? 4 বছরের পানিশমেন্ট। তো বলছে he had expected to stay only about 3 months at the largest, সব থেকে বেশি হলে সে ভেবেছিল 3 মাস থাকবে। কেন ভাবছি সেটাও এখানে যুক্তিযুক্তভাবে বলেছে, দেখো। When a man with as many friends on the outside as Jimmy Valentine had, যখন when a man with as many friends, একজন মানুষ যার অনেক বন্ধু আছে, on the outside, বাইরে, as Jimmy Valentine had, যেমনটি জিমি ভ্যালেন্টাইনের ছিল, is received in the steer, এই স্টির কথাটা হচ্ছে একটা আমেরিকান স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। আমেরিকান স্ল্যাং ল্যাঙ্গুয়েজে প্রিজন বা জেলটাকে স্টির বলা হয়। অর্থাৎ একজন ব্যক্তি যার অনেক বন্ধু বাইরে আছে, জিমি ভ্যালেন্টাইনের মতো, তাকে যখন ওই জেলখানায় নেওয়া হয়, জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়, it is hardly worthwhile to cut his hair, এটা যথেষ্ট মূল্যবান, worthwhile যথেষ্ট গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। worthwhile মানে it is very important to cut his hair, তার চুলটাকে কাটা, মানে চুলটাকে স্পর্শ করা বা কেটে নেওয়া, চুলের অংশ একটা কেটে নেওয়া বা স্পর্শ করা, this is really a very worthy work, very hard work, তিনি বলতে চাইছেন। অর্থাৎ ন্যারেটর বলছেন এখানে যে জিমি ভ্যালেন্টাইন এতটাই প্রভাবকারী একজন ব্যক্তি ছিল যার অনেক বন্ধু বাইরে আছে, এবং যেরকম লোক যার অনেক বন্ধু বাইরে আছে তাকে যখন জেলে নেওয়া হয় তখন তার যে চুলটাকে স্পর্শ করা হয়, মানে এখানে চুল স্পর্শ মানে চুলটাকে পার্টিকুলারলি টাচ করা নয়, এখানে চুল স্পর্শ করা মানে তাকে টাচ করা, মানে তাকে প্রভাবিত করা, তাকে জেলে নেওয়া, সেটাকে বলা হচ্ছে, তাই না? তার চুল স্পর্শ করা, তাকে প্রভাবিত করা, এটা যথেষ্ট হার্ডলি ওয়ার্থওয়াইল, একটা ভয়ঙ্কর কাজ, মূল্যবান কাজ, তাই না? দেখো বলছে, নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন একটা কথা বলছে, ওয়ার্ডেন বলছে নাও ভ্যালেন্টাইন, এখন ভ্যালেন্টাইন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, তুমি সকালবেলায় বেরিয়ে পড়বে। ব্রেস আপ মানে হলো বি রেডি, স্ট্রেনথেন, আপ, কম্পোজ, পুট টুগেদার মিন্স বি রেডি হয়ে নাও। স্ট্রেনথেন নিজেকে শক্তিশালী করো, নিজেকে স্ট্রং করো। ব্রেস আপ, বি স্ট্রং, and make a man of yourself, নিজেকে একজন পুরুষ বলে মনে করো। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি কিন্তু হৃদয়ের দিক থেকে, অ্যাট হার্টের দিক থেকে, হৃদয়ের দিক থেকে তুমি নট এ ব্যাড ফেলো, তুমি তো খারাপ লোক নও। স্টপ ক্র্যাকিং সেফস অ্যান্ড লিভ স্ট্রেট। স্টপ ক্র্যাকিং সেফ, ক্র্যাকিং মানে হচ্ছে বার্গলারি, ভাঙা, এক কথায় ক্র্যাকিং মানে ব্রেকিং। এখানে ক্র্যাকিং বলতে কোনটাকে ইন্ডিকেট করছে? চুরিটাকে ইঙ্গিত করছে, যেটা থেফট বা রবারি বা বার্গলারি। এখন সেই চুরিটা, সেফস মানে হচ্ছে সিন্দুক, তখন ওয়ার্ডেন বলছে যে স্টপ ক্র্যাকিং সেফ, সিন্দুকগুলো ভাঙা বন্ধ করো, মানে সে সিন্দুক ভেঙে কিছু করে, চুরি করে। অ্যান্ড লিভ স্ট্রেট, সোজা জীবনযাপন করো। জিমি ভ্যালেন্টাইন সম্পর্কে সর্বপ্রথম একটা আমরা এখানে কনসেপ্ট পেলাম ওয়ার্ডেনের থেকে, যে জিমি ভ্যালেন্টাইন যেটা করেছে সেটা হচ্ছে যে জিমি ভ্যালেন্টাইন ব্রোক দ্য সেফস, সিন্দুকগুলো ভেঙেছে।
সেই জন্য ওয়ার্ডেন তাকে অ্যাডভাইস দিচ্ছে যে জিমি, লিভ স্ট্রেট, সোজা জীবনযাপন করো, ডু নট ব্রেক শেপস, শেপসগুলো ভেঙো না, সিন্দুকগুলো ভেঙো না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখো জিমির যে রিয়াকশন, সে বলছে মি, আমি, সেড জিমি ইন সারপ্রাইজ, আশ্চর্যই বলছে আমি, মি, ওয়াই, কেন? I never cracked a shape in my life. I never cracked a shape in my life. Shape মানে সিন্দুক, never cracked মানে কখনোই ভাঙিনি, cracked মানে broke. I never cracked, আমি কখনো ভাঙিনি a shape in my life, আমার সারা জীবনে কোনোদিন কোনো সিন্দুক ভাঙিনি। This is quite humorous, এটা যথেষ্ট হাস্যরসের। কেন হাস্যরসের সেটা একটু পরে তুমি বুঝতে পারবে। তখন ও নো, লাফড দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন হেসে বলছে হ্যাঁ, না না না, ও নো, অফকোর্স নট, নিশ্চয়ই নয়, লেটস সি নাও, তাহলে দেখা যাক এখন। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? দেখো এখানে একটা টার্ম পেলাম আমরা, যে হাউ ওয়াজ ইট হ্যাপেন টু গেট সেন্ট আপ। সেন্ট আপ মানে পাঠানো, মানে এখানে অ্যারেস্টেড, এখানে গেট সেন্ট আপ মানে হচ্ছে অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট, তাহলে তোমাকে অ্যারেস্ট করা হলো কেন? অন দ্য স্প্রিংফিল্ড কেস, স্প্রিংফিল্ড জব, স্প্রিংফিল্ড জব মানে স্প্রিংফিল্ডের একটা কাজের কথা বলছে। স্প্রিংফিল্ডের কাজটা ছিল বার্গলারি, চুরি, অর্থাৎ চুরির দায়ে জিমি ভ্যালেন্টাইনকে কি করা হয়েছে? চুরির দায়ে জিমি ভ্যালেন্টাইনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেটাই এখানে ওয়ার্ডেন তাকে তিরস্কার করছে, রিবিউক করে, বিদ্রুপ করে বলছে ও না 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 না, নিশ্চয়ই না। কিন্তু এটা কিভাবে হয় যে তোমাকে স্প্রিংফিল্ড জবে, স্প্রিংফিল্ড কেসে তোমাকে ভিতরে ঢুকিয়ে দিল, মানে তুমি অ্যারেস্ট হলে? নাম্বার ওয়ান, এটা তিরস্কার করে বলছে। Was it because you would not prove an alibi for fear of compromising somebody in the extremely high-toned society? ছোট ছোট করে ওয়ার্ডগুলোর মানে বুঝি দেখো। You would not prove an alibi, alibi মানে এক্সকিউজ, তুমি ঠিকঠাক করে এক্সকিউজ দাওনি। You would not prove an alibi, prove মানে প্রমাণ করা, তুমি তোমার অজুহাত, মানে তুমি অজুহাত প্রমাণ করতে পারোনি, তোমার যে অজুহাত না সেটা তুমি প্রমাণ করোনি। ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন দ্য এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, হাই টোন সোসাইটি মানে উচ্চবিত্ত মানুষ, এক্সট্রিমলি যথেষ্ট যথেষ্ট উচ্চবিত্ত একজন মানুষের সঙ্গে সমঝোতা, এক কথায় তুমি কম্প্রোমাইজিং করার ভয়ে, অর্থাৎ তার ভয়ে তার মানহানি হবে, সেই উচ্চবিত্ত মানুষের মানহানি হবে, এটা ভেবে তুমি নিজের অজুহাতটা নিশ্চয়ই প্রুভ করতে পারোনি, প্রমাণ করতে পারোনি, এটাও তিরস্কারের কথা। 2 নাম্বার পয়েন্ট বলেছে। আরেকটা বলছে অর ওয়াজ ইট সিম্পলি এ কেস অফ মিন ওল্ড জুরি, জুরি মানে বিচারক, মানে বিচারক মন্ডলী, এ অ্যাকচুয়ালি জুরি বলতে প্যানেল অর বোর্ড অর কমিটি অর অ্যাডজুকেটরস, যারা জাজ, তারা একদল যখন জাজ থাকেন, যখন বোর্ড থাকে একটা জাজেদের, বিচারকদের একটা বোর্ড যখন থাকে, তখন সেটাকে বলা হয় জুরি। বলছে নিশ্চয়ই ওই জুরিতে কোনো বয়স্ক ভদ্রলোক ছিলেন, দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ, যে তোমার জন্য এটা করেছে। যথেষ্ট তিরস্কারের সঙ্গে বলছে। আমি যদি টোনটা অন্যভাবে বলি, দেখো যদি আমি বলি ও না না না, তুমি কেন এই সকল করবে, তাহলে দেখা যাক তুমি স্প্রিংফিল্ড কেসে তোমাকে কেন জেলে ভুললো জিমি, তোমাকে তাহলে কেন জেলে ঢুকিয়ে দিল। তারপরে বলছো নিশ্চয়ই তুমি উচ্চবিত্ত কোনো মানুষের ভয়ে নিজের যে অজুহাত সেটাকে প্রমাণ করতে পারোনি। আর 3 নাম্বার বলছে যে ও নিশ্চয়ই ওই জুরিতে, ওই বিচারক মন্ডলীতে একজন বয়স্ক মানুষ ছিলেন যিনি তোমার জন্য এই কাজটা করে নিয়েছে। ওই কথাটাই ঘুরিয়ে বলছি, ইট ইজ অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস, ইউ ইনোসেন্ট ভিকটিমস, তোমরা নিষ্পাপ যে ভিকটিম, শিকার, তোমরা এই নিষ্পাপ লোকেরা। হ্যাঁ, তিরস্কার করে বলছে, মানে তাকে জিমিকে কিসের জন্য? স্প্রিংফিল্ডে চুরির ব্যাপারে অ্যারেস্ট করা হয়েছিল। জিমি এখানে মানছে না, জিমি বলছে নো, আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ, আমি জীবনে কোনোদিন সিন্দুক ভাঙিনি। তখন বিদ্রুপ করে তাকে কি বলছে, ও নিশ্চয় নিশ্চয় তোমাদের মতো নিশ্চয়, বলছে ইট ইজ অলওয়েজ ওয়ান অর আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস, তোমাদের মতন কিছু লোকেই নিষ্পাপ শিকার হয়ে যায়, সিস্টেমের শিকার হয়ে যায়, এরকম ভাবে। এটা বিদ্রুপাত্মক, যে অ্যাকচুয়ালি যখন জিমি তার যে দোষ, তার যে ফল্ট, তার বিরুদ্ধে যে অবজেকশন, সেটা যখন মেনে নিচ্ছে না, তখন
ওয়ার্ডেন তাকে জাস্টিস করার জন্য, তাকে শুধুমাত্র খোঁচা দেওয়ার জন্য, তাকে শুধুমাত্র সমালোচনা করার জন্য এই কথাগুলো বললেন। 3টি পয়েন্ট বললেন, মনে রাখতে হবে কিন্তু কি কি বলেছিলেন। আমরা আরেকবার বলে দিচ্ছি কি কি বলেছিলেন। বলেছিলেন যে হাউ দ্যাট ওয়াজ ইট ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবি, না তার আগে একটা বলেছিল যে হাউ ইট হ্যাপেন দ্যাট you got sent up on that Springfield job, number 1. Was it because you would not prove an alibi for fear of compromising somebody in the high tone society? আর তৃতীয় হচ্ছে যে it means it was an old jury who did it for him. Okay, next যে পেজ আমরা মানে নেক্সট প্যারাগ্রাফ গুলোতে যাব। চলো, জিমি বলছে মি, আমি, said Jimmy, still blankly virtuous. Blankly, blank মানে জিরো, শূন্য, এমটি, খালি। ভার্চুয়াস মানে কি? অনেস্টি, রাইচুয়াস, মোরালিটি। মোরালিটি মানে মানবিকতা, মোরালিটি। এখানে ভার্চুয়াস মানে হচ্ছে মোরালিস্টিক, মানে ব্ল্যাঙ্ক ভার্চুয়াস, ব্ল্যাঙ্ক মোরালিস্টিক, মানে জিরো মোরালিস্টিক। অর্থাৎ তখনও তার কিন্তু তার মধ্যে কোনো সততার কোন লক্ষণ দেখা গেল না। ওয়াই ওয়ার্ডেন? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। কেন ওয়ার্ডেন? আমি আমার জীবনে কোনো দিন স্প্রিংফিল্ডেই যাইনি। সম্পূর্ণ জিমি কি করছে? অগ্রাহ্য করছে, অস্বীকার করছে, সে মেনে নিচ্ছে না। তখন ওয়ার্ডেন বিরক্ত হচ্ছে। দেখো এখানে বিরক্তের প্রভাব প্রকাশ করছে কিরকম। টেক হিম ব্যাক, ক্রোনিন। ক্রোনিন সেভ দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন বলেছিল ক্রোনিন তাহলে কে? ক্রোনিন তাহলে ওই যে গার্ড গেছিল তার নাম ক্রোনিন। ক্রোনিন ইজ দ্য নেম অফ দ্য গার্ড। সেই গার্ডকে বলছে ওকে নিয়ে যাও ক্রোনিন, সেড দ্য ওয়ার্ডেন, এন্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথেস। আউটগোয়িং ক্লোথেস মানে বাইরে যাওয়ার যে জামা কাপড় সেটাতে ফিক্স করে দাও, মানে বাইরে জামা কাপড় যেগুলো বাইরে যাওয়ার জন্য যে জামা কাপড় সেগুলো পরিয়ে দাও। আনলক হিম অ্যাট 7 in the morning, সকাল 7টার সময় ওকে আনলক করে দেবে, খুলে দেবে। and let him come to the bull pen। এখানে একটা ওয়ার্ড পেলাম দেখো, বুল পেন। এই বুল পেন মানে কি? খুব ইম্পর্টেন্ট। বুল পেন মানে হচ্ছে হোল্ডিং এরিয়া, ওয়েটিং রুম বা ডিটেনশন এরিয়া বা সিকিউর জোন। একটা সুরক্ষিত জায়গাকে বুল পেন বলা হয়। বুঝতে পেরেছো? এটা সুরক্ষিত, একটা যথেষ্ট সিকিউর এরিয়া, হোল্ডিং এরিয়া, ওয়েটিং রুম, সেগুলোকে আমরা বলতে পারি। এখানে আমরা বলবো সিকিউর এরিয়া, বুল পেন। সিকিউর এরিয়াটা কোনটা? ওই যে ক্লার্কের কাছে বা ওয়ার্ডেনের অফিসে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। কিন্তু ভ্যালেন্টাইনকে লাস্ট কথাটা ওয়ার্ডেন বলছে, আমার কথাটা বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস। অ্যাডভাইস মানে উপদেশ, আমার উপদেশের উপরে একটু ভালোভাবে পর্যালোচনা করবেন। বেটার থিঙ্ক, ভালোভাবে ভাববেন। ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন মিনস ভ্যালেন্টাইন, আমার কথাগুলোর উপর একটু ভাববেন। এট এ কোয়ার্টার পাস্ট 7, কোয়ার্টার পাস্ট 7, কোয়ার্টার মিনস 15 মিনিটস, কোয়ার্টার পাস্ট মানে হচ্ছে 7:15, 7:15 সময়। তো কটায় বলেছিল? 7টায়, তাই না? আনলক হিম অ্যাট 7 in the morning, আগের প্যারাগ্রাফে পড়েছি আমরা। এখানে বলছে at 7:15 মানে 7:15 সময় অন দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায় জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। ওয়ার্ডেনের বাইরের অফিসে জিমি দাঁড়িয়েছিল। he had on a suit of villainously fitting। villainously fitting মানে হচ্ছে badly fitting, মানে ভালোভাবে ফিটিং হয়নি। villainously fitting মানে badly fitting, ভালোভাবে ফিটিং হয়নি, সেটাকে বলছে villainously fitting। অর্থাৎ সে স্যুট পরেছিল যেটা ভালো ঢিলে ঢালা, যেটা ঠিকঠাক করে ফিটিং করেনি। রেডিমেড ক্লোথেস, মেড অফ রেডিমেড ক্লোথেস মানে রেডিমেড কাপড় দিয়ে তৈরি। এন্ড এ পেয়ার অফ, এবং একজোড়া স্টিফ মানে শক্ত, স্কুইকি মানে হচ্ছে মেকিং সাউন্ড। স্কুইকি মানে ক্রিকি, নয়েজি, হাই পিচড, শ্রিল, তীক্ষ্ণ একটা শব্দ তৈরি করে এই ধরনের। তাহলে স্টিফ মানে হচ্ছে শক্ত, হার্ড, শক্ত, এবং স্কুইকি শব্দ তৈরি করা, নয়েজি। শুজ জুতো দিয়েছিল, দ্যাট দ্য স্টেট ফার্নিসেস যেটা রাজ্য দেয়, গভর্নমেন্ট দেয়, স্টেট মানে গভর্নমেন্ট, গভর্নমেন্ট যেটা দেয়, টু ইটস ডিসচার্জড কম্পালসারি গেস্ট। ডিসচার্জ মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, রিলিজড, এই রিলিজ হয়ে যাওয়া। ডিসচার্জ মানে রিলিজড, বেরিয়ে যাওয়া। এই যে যারা বেরিয়ে যায় সেই কম্পালসারি গেস্ট মানে ক্রিমিনালস। তাহলে যে সকল বেরিয়ে যাওয়া কম্পালসারি ক্রিমিনালস, সেই তাদেরকে স্টেট কি করে? এটা দেয়। ফার্নিশেস মিন্স গিভস,
প্রোভাইড সাপ্লাই, তাদেরকে সাপ্লাই দেয়। ঠিক আছে, ওয়ার নোটস গুলো ডান দিকে দেখো আছে, বুঝতে পারবে। তো দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম, এবার ওয়ার্ডেনের আউটার অফিসে গিয়ে তাকে তো অলরেডি ড্রেস পরিয়ে এনেছে, এখানে কি আছে, ক্লার্ক আছে। দেখো ক্লার্ক কি করছে, ওয়ার্ডেন নেই কিন্তু এখানে। ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেল রোড টিকিট, ক্লার্ক তাকে একটা রেল রোড মানে ট্রেনের টিকিট দিয়েছিল। রেল রোড টিকিট মিন্স ট্রেন টিকিট। এন্ড $5 বিল, $5 বিল দিয়েছিল, মানে যে পরিশ্রমটা সে জেলের ভিতরে করেছে সেই পরিশ্রমটা $5 মাধ্যমে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য বলছে $5 বিল উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড, যেটার দ্বারা ল মানে আইন আশা করে হিম টু রিহ্যাবিলিয়েট হিমসেলফ। রিহ্যাবিলিয়েট মিন্স রেস্টোর, রিফর্ম, রিকভার। আমরা বলবো সবচেয়ে ভালো রিফর্ম করতে মানে সংস্কার সাধন করতে। রিহ্যাবিলিয়েট হিমসেলফ ইনটু গুড সিটিজেনশিপ, ভালো সিটিজেনশিপে। সিটিজেনশিপ মানে কি, নাগরিকত্ব। সিটিজেনশিপ মানে নাগরিকত্ব, এন্ড প্রসপারিটি মানে উন্নতি। অর্থাৎ যেটার দ্বারা মানে $5 বিল আর রেল রোড টিকিট, এটার দ্বারা ল মনে করে, ল আশা করে যে সে রিহ্যাবিলিয়েট করবে, সে পুনরায় সমাজের মূল স্রোতে ফিরে আসবে, ইনটু গুড সিটিজেনশিপ, ভালো নাগরিকত্বে পরিণত হবে এবং প্রসপারিটি উন্নতি করবে। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, ওয়ার্ডেন তাকে কি করলো, ক্লার্ক তো দিল ওইগুলো, এটা কিন্তু মনে রাখতে হবে ভালোভাবে। ক্লার্ক দিল এই যে $5 বিল আর রেল রোড টিকিট। তারপরে দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, ওয়ার্ডেন তাকে একটা সিগার দিল। সিগার মানে চুরুট, একটু মোটা জাতীয়, মোটা জাতীয় এক ধরনের ধূমপান মানে ধূমপানের দ্রব্য আর কি। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার অ্যান্ড শুক হ্যান্ডস, এবং তার সঙ্গে কি করেছিল, হ্যান্ডশেক করেছিল। Valentine 9762 was chronicled on the books. Valentine 9762, Valentine যার নাম্বার ছিল 9762, ভেরি ইম্পর্টেন্ট, 9765। 9762 তাকে ক্রনিকেল করা হলো, ক্রনিকেল মানে লিপিবদ্ধ করা, এনলিস্টেড, তাকে লিস্টে লেখা হলো, অন দ্য বুকস বইয়ের উপরে, পার্ডেন্ড বাই গভর্নর, গভর্নরের দ্বারা ক্ষমা প্রাপ্ত। পার্ডেন্ড বাই গভর্নর, তার পাশে লেখা রাখলো পার্ডেন্ড বাই গভর্নর, এন্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড ইনটু দ্য সানশাইন, এবং মিস্টার জেমস ভ্যালেন্টাইন সানশাইন সূর্যালোকে বেরিয়ে পড়েছিল। ওয়াকড ইনটু দ্য সানশাইন, সূর্যালোকে বেরিয়ে পড়েছিল। তাহলে আমরা এই পর্যন্ত যেটা পড়লাম সেটা হচ্ছে জেমি ভ্যালেন্টাইন ওয়াজ রিলিজড, জেমি ভ্যালেন্টাইনকে রিলিজ করে দেওয়া হলো। জেমি ভ্যালেন্টাইন গট রিলিফ ফ্রম দ্য জেল, জেল থেকে সে ছাড়া পেল। আচ্ছা, জেল থেকে ছাড়া পাওয়ার পরে জেমি ভ্যালেন্টাইন কি করবে, এটা আমাদের পরের যে অংশ সেটার বিষয়বস্তু। চলো দেখা যাক। Disregarding the song of the birds, disregarding means without taking into consideration, বিবেচনার মধ্যে না রেখে। disregarding মানে বিবেচনা না করে। disregarding the song of the birds, পাখিদের গান, মানে যখন বাইরে বেরিয়ে এসেছে তখন পাখিদের গান শুনছে, সেই পাখিদের গানটাও সে শুনলো না। disregarding বিবেচনা না করে মানে না কেয়ার করে, কি কেয়ার করলো না, সং অফ দ্য বার্ডস, পাখিদের গান অগ্রাহ্য করে। দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, ওয়েভিং মানে কম্পমান, ওয়েভিং গ্রিন ট্রিজ সবুজ যে গাছগুলো তাদের যে কাঁপুনি, বাতাসের সংস্পর্শে যে কাঁপুনি সেটাকেও অবহেলা করে। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলেদের গন্ধ সেটাকেও অবহেলা করে। জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট, জিমি সোজাসুজি একটা রেস্টুরেন্টে গিয়েছিল। স্ট্রেট, হেডেড স্ট্রেট মানে ওয়েন্ট স্ট্রেট, সোজা গিয়েছিল রেস্টুরেন্টে। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়স অফ লিবার্টি, সেখানে হি টেস্টেড সে স্বাদ গ্রহণ করেছিল। ফার্স্ট সুইট জয়স প্রথম মিষ্টি আনন্দের স্বাদ গ্রহণ করেছিল। কিসের আনন্দ না, অফ লিবার্টি, লিবার্টি মানে ফ্রিডম, স্বাধীনতা, স্বাধীনতার আনন্দ প্রথম উপলব্ধি করেছিল। ইন দ্য শেপ অফ এ ব্রয়েলড চিকেন এন্ড এ বোটল অফ হোয়াইট ওয়াইন, এখানে সে কি খাচ্ছে দেখো, শেপ অফ এ ব্রয়েলড চিকেন। ব্রয়েল মানে হচ্ছে গ্রিল, রোস্টেড চিকেন মানে ঝলসানো চিকেন, রোস্টেড চিকেন, ঝলসানো চিকেন, আর এক বোতল হোয়াইট ওয়াইন, সাদা মদ, ওয়াইন মদ। ফলোড বাই, তারপরে নিয়েছিল ফলোড বাই সিগার, তারপরে নিল সিগার, যেটা ওয়ার্ডেন দিয়েছিল সেটা নয়।
কারণ বলেছে দেখো ফলোড বাই সিগার এ গ্রেড বেটার দ্যান দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম। ওয়ার্ডেন যেটা দিয়েছিল তার থেকে এ গ্রেড ভালো, অনেক গুণে ভালো, সেই ধরনের একটা সিগার। এখানে ব্রয়েলড চিকেন, হোয়াইট ওয়াইন আর সিগার, এটা সে রেস্টুরেন্টে নিল। ফ্রম দেয়ার, সেখান থেকে হি প্রসিডেড লিজারলি, লিজারলি মানে অলস ভাবে, প্রসিডেড মানে হচ্ছে মুভড ফরওয়ার্ড, এগিয়ে যাওয়া, অর্থাৎ অলস ভাবে সে এগিয়ে গিয়েছিল টু দ্য ডিপো। ডিপো মিন স্টেশন, বাস স্টেশন বলতে পারি, রেল স্টেশন বলতে পারি। এক কথায় ডিপো মানে হচ্ছে স্টেশন, টার্মিনাল, স্টপ, প্ল্যাটফর্ম। সেই ডিপোতে গিয়েছিল। হি টসড এ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান। কোয়ার্টার মানে একটা কয়েন, 25 সেন্টস, যেটা 25 সেন্ট দিয়ে একটা কয়েন হচ্ছে, সেই 25 সেন্টের স্মল যে চেঞ্জ সেটাকে বলছে কোয়ার্টার। একটা কোয়ার্টার দিয়েছিল, 25 সেন্ট। ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, একজন অন্ধ লোকের টুপিতে। সিটিং বাই দ্য ডোর, কেমন করেছিল? টস্ট করেছিল। টস্ট মানে কি? টস্ট মানে দেখো বলেছি থ্রিউ, ফ্লাং মানে এরকম ভাবে আঙুল দিয়ে ছুঁড়ে দিয়েছিল, ঠিক আছে, এবং সেটা টুপির উপরে পড়লো। ব্লাইন্ড ম্যানে টুপির উপরে এরকম ভাবে ছুঁড়ে দিল। সিটিং বাই দ্য ডোর, যে দরজার পাশে বসেছিল। অ্যান্ড বোর্ডেড দ্যাট হিজ ট্রেন, এবং তার ট্রেনে উঠে বসেছিল। 3 hours set him down in a little town, 3 ঘন্টার মধ্যে, ইম্পর্টেন্ট ইনফরমেশন, 3 ঘন্টার মধ্যেই, 3 ঘন্টাতেই they train তাকে set him down a little town near the state line। স্টেট লাইন মানে হচ্ছে একেবারে প্রান্তিক জায়গায়, একেবারে শহরের বা দেশের একদম প্রান্তিক জায়গায়, একেবারে মানে সীমান্তবর্তী জায়গায় একটা ছোট্ট শহরে নামিয়ে দিয়েছিল। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান। মাইক ডোলান বলে একটা নাম পাচ্ছি দেখো এখানে, মাইক ডোলান বলে একজনের ক্যাফেতে, ক্যাফে মানে যেখানে ওই খাবার দাবার সব গ্রহণ করে, সরাইখানার মতো, ইনের মতো, সেই ক্যাফেতে, মাইক ডোলানের ক্যাফেতে সে পৌঁছেছিল। অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, মাইকের সঙ্গে হ্যান্ডশেক করেছিল। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার। বার মানে কি? বার মানে এমনি গারদ, মানে লোহার যে দণ্ডগুলো দিয়ে একটা আড়াল করা থাকে, একটা ব্যারিকেড করা থাকে, সেই বার। কিন্তু এখানে বার বলতে যেখানে ওই ওয়াইন টোয়াইন লোকে খায় সেটাকেও বোঝানো যেতে পারে। সেই বারের পিছনে ছিল কে? মাইক ডোলান। মাইক ডোলান হ্যান্ডশেক করলো, বললো সরি উই কুড নট মেক ইট সুনার জিমি মে বয়, জিমি মে বয়, সরি খুব দুঃখিত যে আমরা তাড়াতাড়ি করতে পারিনি, আমরা তাড়াতাড়ি করে উঠতে পারিনি। কোনটা? রিলিজ অফ জে ভ্যালেন্টাইন ফ্রম দ্য জেল, জেল থেকে রিলিজ, ভ্যালেন্টাইনের রিলিজ, সেটা করতে পারিনি, সেভ মাইক, মাইক বলেছিল। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেইনস্ট। বাক এগেইনস্ট মিন্স টু রেসিস্ট, টু ফাইট, টু অপোজ, টু স্ট্রাগল এগেইনস্ট। কিন্তু আমরা ওই প্রোটেস্টটা, আমরা ওই প্রতিবাদটা করেছিলাম স্প্রিংফিল্ড থেকে, এই যে টু রেসিস্ট করার জন্য, বাধা দেওয়ার জন্য, টু অবজেক্ট, টু ফাইট, লড়াই করার জন্য। And the governor nearly bucked, bucked means hesitated, গভর্নর প্রায় ইতস্তত করছিলেন, অর্থাৎ গভর্নর রাজি ছিলেন না সম্পূর্ণভাবে সইটা করার জন্য, হেজিটেট করছিলেন, রিফিউজ করেছিলেন, প্রায় প্রত্যাখ্যান করে দিচ্ছিলেন। bucked, buck means refused or buck means hesitated. feeling all right, ভালো অনুভব করছো তো? feeling all right? Fine, said Jimmy. Got my key? আমার চাবিগুলো পেয়েছো? Got my key? আমার চাবিগুলো পেয়েছো? দেখো এবার পরের যে পেজে যেখানে বলছে he got his key and went upstairs, তারপর সে তার যে চাবিটা, সেই চাবিটা নিয়েছিল and went upstairs, এবং উপরে সিঁড়ি দিয়ে উপরে চলে গিয়েছিল। unlocking the door of a room at the rear, রিয়ার কথাটার মানে কি? রিয়ার কথাটার মানে হচ্ছে পিছন দিকে, পিছনের দিকে, রুমের পিছনের দিকে। দেখো আনলকিং দ্য ডোর অফ এ রুম, রুমের একটা দরজা খুলে, যেটা কোন দিকে ছিল? রুমের পিছন দিকে ছিল, সে ঢুকলো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, প্রত্যেকটা জিনিস যেমন ছিল সেভাবেই আছে। মানে এখানে হয়তো যিনি আগে এসেছিল, তাই না? দেখা যাক। There on the floor, মেঝের উপরে was still Ben Price's collar button, মেঝের উপরে তখনও বেন প্রাইসের কলার বাটনটা ছিল। বেন প্রাইস কে? বলেছে দেখো, that had been torn, যেটা ছিঁড়ে গিয়েছিল, from the eminent detective's heart brand। বেন প্রাইস ছিল ডিটেকটিভ, এমিনেন্ট মানে বিখ্যাত,
বেন প্রাইস ছিল সে এমিনেন্ট একজন ডিটেকটিভের শার্টের একটা বোতাম, যেটা ছিঁড়ে গিয়েছিল when they had overpowered Jimmy to arrest him, যখন তারা অতিরিক্ত ক্ষমতা প্রদান করেছিল জিমিকে কি করার জন্য, অ্যারেস্ট করার জন্য। অর্থাৎ এই রুম থেকেই জিমিকে স্প্রিংফিল্ড কেসে অ্যারেস্ট করা হয়, এবং অ্যারেস্ট করার সময় প্রচুর কি হয়, ধস্তাধস্তি হয়, স্ট্রাগল হয়, তখন বেন প্রাইসের কলার বাটনটা ওখানে পড়ে যায়। সবকিছুই ঠিক আছে, এমনকি কলার বাটনটা ওখানে পড়ে আছে। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, আর দেওয়ালের থেকে একটা ফোল্ডিং বেড টেনে বার করে জিমি স্লিড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল। অর্থাৎ যখন ফোল্ডিং বেডটাকে সরিয়ে দিল এবং দেওয়াল একটা প্যানেল ছিল, প্যানেল মানে কি, প্যানেল মানে হচ্ছে একটা পোর্শন, একটা সেকশন, একটা কম্পার্টমেন্ট বোর্ড, একটা কম্পার্টমেন্ট বোর্ড ছিল, সেটাকে সরিয়ে দিল এন্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কভার সুটকেস, এবং বাইরে বার করলো একটা ডাস্ট কভার, ধুলো মাখা একটা সুটকেস। He opened this, এটা খুলেছিল, and gazed fondly at the finest set of burglar tools in the west, সেটা খুলেছিল and gazed fondly, মানে gazed মানে এক দৃষ্টি তাকিয়ে থাকা, looked fixedly, এক দৃষ্টি তাকিয়ে ছিল at the finest set of burglar tools in the, burglar tools মানে হচ্ছে চুরি করার যন্ত্রপাতি, চুরি করার যন্ত্রপাতি গুলোর দিকে তাকিয়ে ছিল, যেটা ফাইনেস্ট ইন দ্য ইস্ট, ইস্ট মানে হচ্ছে প্রাচ্য, আমরা প্রাচ্য পাশ্চাত্য বলি না, ইস্ট এন্ড ওয়েস্ট, ইস্ট মানে প্রাচ্য, প্রাচ্যের দেশগুলোতে পাওয়া সব থেকে ফাইনেস্ট চুরি করার যন্ত্রপাতি ছিল এইগুলো, যেগুলো জিমির সুটকেসের ভিতরে ছিল। সুতরাং জিমি প্রুভ করলে যে জিমি ওয়াজ এ বার্গলার, চোর ছিল। It was a complete set, এটা একটা সম্পূর্ণ সেট ছিল, মেড অফ স্পেশালি টেম্পার স্টিল, যথেষ্ট টেম্পার স্টিল। টেম্পার স্টিল মানে কি, মানে রিইনফোর্সড অর হার্ডেন্ড, শক্ত শক্ত স্টিল দিয়ে তৈরি ছিল। কি কি ছিল দেখো, এগুলো আমার কিন্তু লং কোশ্চেনের ক্ষেত্রেও পড়তে পারে, এসএকিউর ক্ষেত্রেও পড়তে পারে, অতএব মনে রাখতে হবে এগুলো, এবং ইংরেজি টার্মে মনে রাখবে, সবচেয়ে ভালো মনে থাকবে। বাংলা করতে গেলে তুমি তখন বাংলা থেকে আরো ইংলিশে করবে, তখন অত সহজে পারবে না। ইংলিশ টার্মে মনে রাখবে, যেমন কি বলেছে দেখো, লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস, ড্রিল করার লেটেস্ট ডিজাইন, ছিদ্র করার লেটেস্ট ডিজাইন যন্ত্র। পাঞ্চেস, ব্রেসেস অ্যান্ড বিটস, এই যে পাঞ্চেস, ব্রেসেস অ্যান্ড বিটস বলতে বোঝানো হয়েছে, এটা এক ধরনের যন্ত্র, যে যন্ত্রটাকে মানে বিভিন্ন কাঠমিস্ত্রি বা এরা ব্যবহার করে থাকে। এগুলো আমি আবার বলছি, এগুলোকে হচ্ছে আমরা ইংলিশ টার্মে মনে রাখবো। একটা বললাম ড্রিলস, পাঞ্চেস, ব্রেসেস, বিটস, জিমিজ, ক্ল্যাম্পস অ্যান্ড অগার্স। জিমিজ বলতে কি বোঝায়, ক্ল্যাম্পস বলতে কি বোঝায়, অগার্স বলতে কি বোঝায়, এই তিনটে জিনিস দেখো। যখন আমরা ক্ল্যাম্প ব্যবহার করি না, ক্ল্যাম্প দিয়ে কোনো একটা জিনিসকে শক্তভাবে ধরার জন্য একটা যন্ত্র লাগে, সেটাকে ক্ল্যাম্প বলে। যখন জিমিজ বলা হয়, ধরার পরে যখন কোনো একটা বস্তুকে, কোনো একটা লোহার একটা বার, তাই না, সেই লোহার বারটাকে যখন ভাঙার জন্য ব্যবহার করা হয়, তখন সেটাকে বলা হয় জিমিজ। আর অগার্স মানে হচ্ছে যে এক ধরনের ছিদ্র করার জন্য মিস্ত্রিরা যেটা ব্যবহার করে ছিদ্র তৈরি করার জন্য, সেটাকে অগার্স বলা হয়। বাংলায় এই মিনিং গুলো থেকে তোমাদের সব থেকে ভালো হবে যদি তোমরা ইংলিশে মনে রাখো। বারবার বলছি আমি, কারণ ইংলিশে লিখতে হবে তোমাকে। ড্রিলস, পাঞ্চেস, ব্রেসেস, বিটস, জিমিজ, ক্ল্যাম্পস, অগার্স with 2 or 3 novelties. Novelties মানে হচ্ছে নিউ থিংস ইনভেন্টেড বাই হিমসেলফ, নিজের দ্বারা আবিষ্কৃত দ্রব্য, সেগুলোকে বলা হয় নভেলটিজ। ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেগুলো জিমি নিজে তৈরি করেছিল। ইন হুইচ হি টুক প্রাইড, যেটার উপর সে গর্ব ছিল। এই সমস্ত জিনিসগুলোর ডেসক্রিপশন যেটা আমরা পেলাম, এগুলো সমস্ত কি সম্পর্ক, কিসে কোথায় রয়েছে, এগুলো সমস্ত রয়েছে তার বক্সের ভেতরে, সেই ডাস্ট কভার সুটকেসের ভেতরে। ওভার $900, দেখো ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, $900 উপরে তিনি দিয়েছিলেন, $900 উপরে they had cost him to have made it, এটাকে তৈরি করার জন্য দাম পড়েছিল। এই প্লেস, একটা জায়গা, দেখো অ্যাড বলে একটা শূন্যস্থান দিয়েছে, আসলে একটা জায়গার নামটা তিনি উল্লেখ করতে চাননি। জায়গার নামটা সম্পূর্ণ আমাদের কাছে
একটা মিস্ট্রি রেখে দিয়েছেন, রহস্য রেখে দিয়েছেন, যার জন্য বলছেন এ প্লেস where they make such things for the profession, যেখানে তারা তাদের কাজের জন্য, প্রফেশনের জন্য এই ধরনের জিনিসপত্র তৈরি করেন। অর্থাৎ এখানে একটা ডিটেলস পাওয়া গেল যে জিমি এখানে এই রুমের ভিতরে প্রবেশ করে কি বার করলো, একটা ডাস্ট কভার সুটকেস বার করলো, সুটকেসের ভেতরে তার বার্গলারি টুলস গুলো ছিল। এবার টুলস গুলো নিয়ে কি হবে সেটা দেখা যাক। In half an hour, 8 ঘন্টার মধ্যে জিমি went downstairs and through the cafe, সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছিল এবং ক্যাফের মধ্যে গিয়েছিল। He was now dressed in tasteful and well-fitting clothes, এখন সে ভালো ভালো ফিটিং করা জামা কাপড় পরেছিল, and carried his dusted and clean suitcase, যেটা ধুলো মাখা ছিল এবং পরিষ্কার করা হয়েছে, এজন্য বলছে dusted and clean suitcase in his hand, তার হাতে, অর্থাৎ ওই সুটকেসটা তার হাতে নিয়ে গিয়েছিল। Got anything on? asked Mike Dolan genially. এই যে কথাটা বলছে genially মানে cheerfully, আনন্দের সঙ্গে ওয়ার্মলি, উষ্ণভাবে, প্লিজেন্টলি, মনোরম ভাবে, অর্থাৎ ইয়ার্কির ছলে আনন্দের সঙ্গে বলেছিল, কিন্তু কাজ পেয়েছো নাকি জিম? মি, আমি, said Jimmy in a puzzled tone, হতভম্ব টোনে। জিমি এই টোনটা বুঝতে পেরেছে যে সে কি টোনে বলেছে, প্লিজেন্ট টোনে বলেছে, তার জন্য বলছে I don't understand. I am representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frazzle Treat Company. বলছে আমি তো এখন এই কোম্পানিটার হয়ে কাজ করতে যাচ্ছি। কি কোম্পানির নাম বলছে দেখো, লম্বা, এবং এখানেও তার হিউমার, তার হাস্যরসের প্রকাশ পেয়েছে, যে জিমিও যে এখানে ইয়ার্কি করছে, জিমিও যে এখানে হাস্যরস প্রকাশ করছে, তাকে মনোরম ভাবে ক্যাজুয়ালি তাকে উত্তর দিচ্ছে, সেটা বোঝা গেল, কারণ তার কোম্পানিটার নাম শুনলেই বুঝতে পারবে যে এটা একটা ইমাজিনারি এবং এর কোনো এক্সিস্টেন্স নেই, আসলে সে শুধু নিজেকে রসিকতার ছলে একটা কথা বলেছিল। কি বলেছিল না, আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার ফ্রাজেল হুইট কোম্পানি, আমি এখন নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার এন্ড ফ্রাজেল হুইট কোম্পানিতে রিপ্রেজেন্ট করতে চলেছি। And this statement delighted Mike to such an extent, এই বক্তব্যটা মাইককে এতটাই আনন্দিত করেছিল, that Jimmy had to take a seltzer and milk on the spot. Seltzer কথাটা হচ্ছে seltzer and milk বোঝাচ্ছি আমি, দেখো সোডা ওয়াটার, স্পার্কলিং ওয়াটার, এটা এক ধরনের seltzer বলা হয়, ফিজি ওয়াটার। সোডা ওয়াটারটাই ধরি, সোডা ওয়াটার দিয়ে যখন একটা হালকা ধরনের ড্রিঙ্কস তৈরি করা হয় তখন সেটার নাম দিয়েছে seltzer and milk। সেলজার এন্ড মিল্ক অন দ্য স্পট, অর্থাৎ সে সেলজার এন্ড মিল্ক দিয়ে ড্রিঙ্কস নিতে বাধ্য হলো। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, সে কখনো হার্ড ড্রিঙ্কস টাচ করে না। তাহলে আমরা আজকে এই পর্যন্তই পড়বো। এরপরে যে ক্লাসটা সেটা এখান থেকে শুরু করবো। আমি বলেছি আমি 3টে ক্লাসে জিম ভ্যালেন্টাইন শেষ করবো। আমি ফার্স্ট যে ক্লাসটা আজকে করলাম, সেকেন্ড, থার্ড আসবে, ওয়েট করো, এবং সেগুলো যখন আসবে তখন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এই ক্লাসের ডেসক্রিপশন বক্স থেকে তোমরা তারও যে ক্লাস পেয়ে যাবে। কিন্তু কথা হলো যে এই ক্লাসটা করার পরে তোমাদের কি মনে হলো, যে ক্লাসটা মানে টেক্সট গুলো সোজা না জটিল? যদি মনে হয় জটিল তাও আমাকে জানাও, কি করতে হবে, কিভাবে পড়াতে হবে, কি উপকার করতে হবে, কিভাবে তোমাদেরকে হেল্প করতে পারি লিখে জানাও, মানে আমাদের কমেন্ট বক্সে লিখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দাও এবং তারপরে কমেন্ট করে লিখো। আর আমার যে ক্লাস ভিডিওগুলো সেগুলো শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন। ওকে, সো এই ক্লাসটা এই পর্যন্তই, আজ এখানে রাখছি। আবার সেকেন্ড ক্লাস নিয়ে আসবো, সেকেন্ড পার্ট অফ জিমি ভ্যালেন্টাইন রিটেন বাই ও হেনরি।